নমো সংস্কৃতায়। সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। এখানে মূলত ইউজিসি নেট, সেট বা এসএসসির বিষয়ে পড়ানো হবে। আলোচ্য বিষয় হচ্ছে বেদ। বেদ একটা বড় বিষয়, এই জন্য একটি ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা সম্ভব নয়। এই জন্য এর পার্ট করে আলোচনা করা হবে এবং প্রতিটি পার্টে বা প্রতিটি ভিডিওর শেষে অনেক প্রশ্ন থাকবে এবং তার উত্তরও দেওয়া থাকবে, যাতে সকলে বাড়িতে বসে প্র্যাকটিসটা করতে পারে। যাই হোক, বেদ পৃথিবীর প্রাচীনতম সাহিত্য যদি বলে থাকি সেটা হচ্ছে একমাত্র বেদ। এটা আমাদের ভারতীয় পণ্ডিতেরাই শুধু এটা স্বীকার করেন না, এটা পৃথিবীর সমস্ত পণ্ডিতেরাই একমত, এই বিষয়ে একমত যে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে বেদ। যখন থেকে মানুষেরা কথা বলতে শিখেছিল, লিখতে পারতো না, তখন থেকেই কিন্তু বেদ রচিত হয়েছে বলে মনে করা হয়ে থাকে। যাই হোক, বেদ বলতে কি বোঝানো হয়েছে? বেদ বলতে বেদের যে প্রথমেই বেদ বলতে যেটা প্রথমেই আমরা পাই সেটা হচ্ছে কি, বিদ্যতে অনেনা ইতি বেদঃ, অর্থাৎ যার দ্বারা জ্ঞান উৎপন্ন হয় সেটি হচ্ছে বেদ। এবার কোনো একটা শব্দ, যাই হোক, কোনো একটি শব্দকে যদি আমরা তার অর্থকে জানতে চাই, তাহলে সেই শব্দের প্রথমে ব্যুৎপত্তিটাকে করতে হবে, অর্থাৎ প্রথমে সেই শব্দটাকে ভাঙতে হবে, অর্থাৎ ব্যুৎপত্তি করলে আমরা তার প্রকৃত অর্থকে জানতে পারবো। তাই বেদ শব্দকে যদি আমরা ভাঙি বা ব্যুৎপত্তি করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে, বেদ ধাতুর সঙ্গে যদি ঘয় প্রত্যয় বা অচ প্রত্যয়, বেদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় বা অচ প্রত্যয় যোগ করলে বেদ শব্দটি নিষ্পত্তি হচ্ছে। অর্থাৎ দুটো প্রত্যয়ের মাধ্যমে বেদ শব্দ নিষ্পন্ন করা যায়। বেদ ধাতুর সঙ্গে যে কোনো দুটি প্রত্যয়, যেটি হচ্ছে একটা হচ্ছে ঘয় প্রত্যয় অথবা অচ প্রত্যয়, এই দুটি প্রত্যয়ের মাধ্যমে বেদ শব্দ নিষ্পন্ন করা সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, বেদ ধাতুর অর্থটা কি? এখানে যে বেদ ধাতুর কথা উল্লেখ রয়েছে, বেদ ধাতুর অর্থটা কি? বেদ ধাতুর অর্থটা হচ্ছে জ্ঞান। আমরা যে আক্ষরিক অর্থে যে অর্থটা বুঝি সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞান আবার দু প্রকার, এই জ্ঞান হচ্ছে আবার দুই প্রকার। তাহলে জ্ঞান হচ্ছে ক প্রকার? হচ্ছে দু প্রকার। জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে পরম জ্ঞান। বিজ্ঞান বা হচ্ছে ইন্দ্রিয়ার্থ জ্ঞান। বিজ্ঞান বলতে কি বোঝানো হয়েছে? যে জ্ঞান আমাদের ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক প্রভৃতি যে ইন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয় সেটি হচ্ছে বিজ্ঞান। আর যে জ্ঞান সূক্ষ্ম অতীন্দ্রিয়ের দ্বারা হয়, অর্থাৎ যে জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারা হয় সেটি হচ্ছে বিজ্ঞান, আর যে জ্ঞান সূক্ষ্ম অতীন্দ্রিয়ের দ্বারা হয় সেটি হচ্ছে পরম জ্ঞান। আর এইখানে যে বেদ ধাতুর কথা বলা হয়েছে, সেই বেদ ধাতুর অর্থটি হচ্ছে বিজ্ঞান নয়, সেই বেদ ধাতুর অর্থ হচ্ছে পরম জ্ঞান। অর্থাৎ এই যে বেদ ধাতুর দ্বারা যে জ্ঞান উৎপন্নের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কি, সূক্ষ্ম অতীন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেই অতীন্দ্রিয়কে বোঝানোর জন্য বেদ ধাতু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পরম জ্ঞানকে বোঝানো হয়েছে। তো বেদ ধাতুর এখানে যে অর্থটা করা হয়েছে সেটি অর্থটি হলো পরম জ্ঞান। কিন্তু ভট্ট যে দীক্ষিত, তার সিদ্ধান্ত কৌমুদীতে বেদ ধাতুর তিনি 4টি অর্থ করেছেন। তার জন্য তিনি বলেছেন, সত্যায়ম বিদ্যতে জ্ঞানে বেত্তি বিনতে বিচারণে বিন্দতি প্রাপ্ত স্যানো লুকস্মম শেষবিদম ক্রমাৎ। অর্থাৎ বেদ ধাতু তিনি 4টি যে অর্থ করেছেন, সেই 4টি অর্থ হচ্ছে সত্যার্থক, জ্ঞানার্থক, বিচারার্থক, লাভার্থক। এই 4টে অর্থ তিনি বেদ ধাতুর করেছেন। তার এই মতকে অনুসরণ করেছেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি তার এই মতকে, অর্থাৎ সিদ্ধান্ত কৌমুদীর মত অনুসরণ করে তিনিও বেদ ধাতুর 4টি অর্থই করেছেন। কি কি 4টি অর্থ? সত্যার্থক, জ্ঞানার্থক, বিচারার্থক আর লাভার্থক। এই 4টি অর্থের আবার ব্যুৎপত্তিও তিনি করেছেন। ব্যুৎপত্তি কি করেছেন? সত্যার্থকে তিনি ব্যুৎপত্তি করেছেন ঘয় প্রত্যয়, বেদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে। জ্ঞানার্থকেও তাই, বেদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে। লাভার্থকেও বেদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করে। কেবলমাত্র বিচারার্থকে বেদ ধাতুর সঙ্গে অচ প্রত্যয় তিনি যোগ করেছেন। অচ প্রত্যয় যোগ করে
বিচারার্থক করেছেন। অর্থাৎ এইগুলোর অর্থটা কি, এবার আসা যাক এর অর্থগুলো কি। সত্তার্থক বলতে কি বোঝানো হয়েছে, জ্ঞানার্থক বলতে কি বোঝানো হয়েছে, বিচারার্থক বলতে কি বোঝানো হয়েছে, লাভার্থক বলতে কি বোঝানো হয়েছে। তো সত্তার্থক বিধাতু বলতে কি বোঝানো হয়েছে। সত্তার্থক বিধাতু বলতে বোঝানো হয়েছে যার দ্বারা বস্তুর যথার্থ স্বরূপ গৃহীত হয় সেটি হচ্ছে, আর যার দ্বারা তবে সেটি হচ্ছে সত্তার্থক। অর্থাৎ যার দ্বারা বস্তুর যথার্থ স্বরূপ, অর্থাৎ বেদের দ্বারাই বস্তুর কি হয়, যথার্থ স্বরূপ জানা যায়। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা বস্তুর যথার্থ স্বরূপ জানা যায় সেটি হচ্ছে সত্তার্থক বিধাতু। এর সঙ্গে কি প্রত্যয় যোগ করেছেন, ঘয় প্রত্যয় যোগ করে বেদ শব্দ নিষ্পন্ন করা হয়েছে। এবার জ্ঞানার্থক বলতে, জ্ঞানার্থক মানে বিধাতু যে অপর একটি অর্থ করা হচ্ছে জ্ঞানার্থক। জ্ঞানার্থক মানে হচ্ছে যার দ্বারা ধর্ম ও ব্রহ্মের জ্ঞান হয়, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা ধর্ম ও ব্রহ্মের জ্ঞান হয় সেটি হচ্ছে জ্ঞানার্থক বিধাতুর। অর্থাৎ এই জ্ঞানার্থক বিধাতুর আবার অর্থ ঘয় প্রত্যয়ের সঙ্গে এই জ্ঞানার্থক বিধাতুর যোগ করে বেদ শব্দ নিষ্পন্ন করা হয়েছে। এরপরে আসছে বিচারার্থক। বিচারার্থক বলতে বিচারার্থক বিধাতুর অর্থ হচ্ছে যে যার দ্বারা ধর্ম ও ব্রহ্মের বিচার করা যায় সেটি হচ্ছে বিচারার্থক বিধাতু। এটির আবার ব্যুৎপত্তি করেছেন হচ্ছে অজ প্রত্যয়। এই বিধাতুর সঙ্গে অজ প্রত্যয় যোগ করে বেদ শব্দ নিষ্পন্ন করা হয়েছে। এরপরে আসছে হচ্ছে লাভার্থক। লাভার্থক বলতে যার দ্বারা ব্রহ্মের যথার্থ স্বরূপ লাভ করা যায়, যার দ্বারা ব্রহ্মের যথার্থ স্বরূপ লাভ করা যায় সেটিই হচ্ছে লাভার্থক বিধাতু। এর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ করে বেদ শব্দ নিষ্পন্ন করা হয়েছে। অতএব দেখা যাচ্ছে যে বিধাতুর সঙ্গে যে ঘয় প্রত্যয় যোগ হচ্ছে সেই প্রত্যয়গুলো সত্তার্থক বিধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ হয়েছে, জ্ঞানার্থক বিধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ হয়েছে এবং লাভার্থক বিধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ হয়েছে। অর্থাৎ তিনটে মানে ঘয় প্রত্যয়টা সত্তার্থক বিধাতু, জ্ঞানার্থক বিধাতু এবং লাভার্থক বিধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগ হয়েছে। কেবলমাত্র বিচারার্থক যে বিধাতুর কথা বলা হয়েছে শুধু কেবলমাত্র সেই বিচারার্থক বিধাতুর সঙ্গে অজ প্রত্যয় যোগ করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে। অর্থাৎ বিধাতুর এই চারটি অর্থ আমরা পেলাম এবং চারটি অর্থের ব্যুৎপত্তিগত অর্থও আমরা পেয়ে গেলাম। এই হলো হচ্ছে বিধাতুর ব্যুৎপত্তিগত অর্থ। অর্থাৎ এবার যদি আমরা বিধাতুর যে প্রথমে যে লক্ষণটার কথা বলা হয়েছে বিদ্যতে অনেনা ইতি বেদঃ, এখানে যদি এবার আমরা বলি বিধাতুর এবার অর্থটা, এবার বেদের অর্থটা এবার ভালো করে পাওয়া যাবে যে বিদ্যতে অনেনা ইতি বেদঃ, অর্থাৎ যে গ্রন্থের দ্বারা বিদ্যতে, অর্থাৎ যে গ্রন্থের দ্বারা পরম জ্ঞান উৎপন্ন হয়। বিধাতুর পূর্বেই বলা হয়েছে বিধাতুর অর্থ কি, পরম জ্ঞান। পরম জ্ঞান অর্থাৎ যে গ্রন্থের দ্বারা, অর্থাৎ যার দ্বারা পরম জ্ঞান উৎপন্ন হয় সেটি হচ্ছে, সেই গ্রন্থটি হচ্ছে কি বেদ। এবার বেদের প্রাচীন মত, বেদকে প্রাচীন মতে বেদকে বিভিন্নভাবে বলা হতো। বেদকে অনাদি, প্রাচীন মতে বেদকে অনাদি বলা হয়েছে, বেদকে অনন্ত বলা হয়েছে এবং বেদকে সর্বশেষে অপৌরুষীয় বলা হয়েছে। কারণ বেদের কোনো আদি নেই এই জন্য অনাদি, বেদের অন্ত নেই এই জন্য অনন্ত। এর অপৌরুষীয়ও বলা হয়েছে, অপৌরুষীয় কেননা প্রাচীন মতে বা ভারতীয়রা এটা মনে করেন যে বেদ পূর্বেই, পৃথিবীর সৃষ্টির পূর্বে থেকেই বেদ রচিত হয়েছে বলে মনে করা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পূর্বে যেহেতু বেদের অস্তিত্ব রয়েছে তার জন্য বেদ কোনো পুরুষ দ্বারা রচিত হতে পারে না। যদি বেদ কোনো পুরুষ দ্বারা রচিত হয়নি বলে বেদকে অপৌরুষীয় বলে থাকে। এটা সমস্ত ভারতীয়রাই এটাই স্বীকার করে থাকেন, ভারতীয় পণ্ডিতেরা এটা, অধিকাংশ ভারতীয় পণ্ডিতেরা এটা স্বীকার করে থাকেন। এই বিষয়ে জৈমিনী এবং সায়নাচার্য বলেছেন যে অপৌরুষীয়ং বাক্যং বেদঃ, তিনি বলেছেন কি অপৌরুষীয় বাক্যই হচ্ছে কি বেদ। এবং পরাশর তার পরাশর সংহিতায় তিনি বলেছেন না কশ্চিৎ বেদ কর্তা আস্তি, বেদের কোনো কর্তা নেই। অর্থাৎ বেদ কেউ রচনা করেননি, কোনো কর্তা দ্বারা বেদ রচিত হয়নি, অতএব বেদ হচ্ছে অপৌরুষীয়। বেদ কোনো পুরুষ দ্বারা রচিত হয়নি, তার জন্য বেদকে কি বলা হয়েছে, অপৌরুষেয়।
অর্থাৎ প্রাচীন মতে বেদকে তিনভাবে বলা হয়েছে। যে প্রাচীন মতে বেদ হচ্ছে অনাদি, অনন্ত এবং অপৌরুষীয়। এছাড়া বেদকে বিভিন্ন নামে পরিচিত। বেদের আবার বিভিন্ন নাম আছে। বিভিন্ন নাম বলতে বেদ যেহেতু পৃথিবীর আদি কাল থেকেই, পৃথিবীর সৃষ্টির পূর্ব থেকেই বেদের অস্তিত্ব রয়েছে এবং এটি কী হয়েছে পরবর্তীকালে হচ্ছে গুরু শিষ্য পরম্পরা অনুসারে মুখে মুখে চলে এসছে। এই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদ তিন প্রকার বলে মনে করা হয়। ঋক, সাম, যজু, অথর্ব ত্রয়ীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। এই তিন প্রকার বেদ বলা হয়েছে বলে বেদকে আবার ত্রয়ীও বলা হয়ে থাকে। পাণিনি বেদকে আবার ছন্দস বলেছেন, অর্থাৎ ছন্দ। পাণিনি বেদকে ছন্দ বলেছেন। এছাড়া বেদ আগম, নিগম প্রভৃতি নামেও পরিচিত। অর্থাৎ বেদ হচ্ছে শ্রুতি, ত্রয়ী, ছন্দস, আগম, নিগম প্রভৃতি নামেও পরিচিত রয়েছে। এটা গেল প্রাচীন মত। এবার আমরা ভারতীয়রা যতই বেদকে অপৌরুষীয়, অনাদি, অনন্ত বলে মনে করেছেন। তবে বেদ কি, বেদ বলতে কি বোঝানো হয়েছে তার লক্ষণ বা পরিভাষা বিভিন্ন মুনির বিভিন্ন মত তারা প্রকাশ করেছেন। প্রথমত মনু তার মনু সংহিতায় বলেছেন যে বেদ অখিল ধর্ম মূলম। মনু কি বলেছেন? বেদ অখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। অর্থাৎ অখিল ধর্মের মূলকেই কি বলা হয়েছে? বেদ। মহর্ষি গৌতম সেই মতকে অনুসরণ করেই তিনি বলেছেন যে কি বেদ ধর্ম মূলম, অর্থাৎ বেদ কি? বেদ হচ্ছে ধর্মের মূল, ধর্মের মূলকেই বলা হচ্ছে বেদ। এরপরে যাজ্ঞবল্ক্য তিনি বলেছেন প্রত্যক্ষেন অনুমিত্যবাজস্তু উপায়না বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাদ বেদস্য বেদতা। অর্থাৎ প্রত্যক্ষ অনুমান এই সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ অনুমিতি অর্থাৎ অনুমানের দ্বারা বা অন্য কোনো উপায়ে যে জ্ঞান লাভ করা যায় না, কেবলমাত্র সূক্ষ্ম অতীন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞানের প্রাপ্তি ঘটে সেটি এবং যে গ্রন্থে প্রাপ্তি হয় সেই গ্রন্থটি হচ্ছে কি? বেদ। এটি হচ্ছে যাজ্ঞবল্ক্য, তার যাজ্ঞবল্ক্য সংহিতায় তিনি এই কথাটি বলেছেন। এরপরে আপস্তম্ভ তিনিও বলেছেন মন্ত্র ব্রাহ্মণায় বেদানাম মধ্যম। সায়নাচার্য বলেছেন মন্ত্র ব্রাহ্মণাত্মক শব্দ রাশি বেদ। অর্থাৎ তাদের মত অনুসারে মন্ত্র ব্রাহ্মণের শব্দ রাশি হচ্ছে কি? বেদ। সায়নাচার্য তার ঋগ্বেদ ভাষ্যভূমিকায় এই কথাটি বলেছেন। এরপরে তিনি সায়নাচার্য ঐতিহ্য ব্রাহ্মণে তিনি একটি কথা বলেছেন, ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারায় অলৌকিক উপায়ম যো গ্রন্থ বেদয়তি সবেদ। অর্থাৎ বলতে চাইছেন ইষ্ট প্রাপ্তি, অর্থাৎ ইষ্ট বস্তুর প্রাপ্তি ঘটবে এবং অনিষ্ট পরিহারের জন্য, ইষ্টের প্রাপ্তির জন্য এবং অনিষ্টের পরিহারের জন্য যে অলৌকিক উপায়, লৌকিক নয় অলৌকিক উপায় যে গ্রন্থে আলোচনা করা হয়েছে, ইষ্টের প্রাপ্তি এবং অনিষ্ট পরিহারের জন্য যে অলৌকিক উপায় যে সমস্ত গ্রন্থে আলোচনা করা আছে সেই গ্রন্থটি হলো কি? বেদ। এটি সায়নাচার্য ঐতিহ্য ব্রাহ্মণে তিনি বলেছেন। এই ছিল হচ্ছে বেদের বিভিন্ন মুনির বিভিন্ন উক্তি। এর পূর্বে আগে একটু চলে যাওয়া যাক, যে পূর্বে যে বেদকে মানে ভারতীয়রা বেদকে যদিও অপৌরুষীয় বলেছেন, অনাদি বলেছেন, অনন্ত বলেছেন। অর্থাৎ অপৌরুষীয় বলার কারণই হচ্ছে বেদ কোনো পুরুষ দ্বারা রচিত হয়নি এবং ভারতীয়রাও এটা মনে করেন যে বেদ সৃষ্টির পূর্বে থেকেই রয়েছে। অর্থাৎ এই বিষয়ে তাদের মধ্যে কোনো মতভেদ নেই, মানে পণ্ডিতদের মধ্যে, মানে ভারতীয় পণ্ডিতদের মধ্যে। তারা মনে করেন যে পৃথিবীর সৃষ্টির পূর্বে থেকে যেহেতু বেদ রয়েছে, তার জন্য বেদের রচনাকাল নির্ণয় করাটা মূর্খামি হবে। কিন্তু সমস্ত পণ্ডিতেরা এই কথাটিকে স্বীকার করেন না। তাদের মতে বেদ কারো দ্বারা কোনো মানে অনেক পণ্ডিতের দ্বারাই যুগের পর যুগ দ্বারা রচিত হয়েছে এবং তার যখন এর রচনা হয়েছে, অর্থাৎ এর রচনা কালও আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এটি শেষ হয়েছে এবং নির্দিষ্ট সময়ে এটি রচিত হয়েছে। সেই কাল নির্ণয় করতে গিয়ে প্রথম যিনি প্রয়াসী হয়েছেন তিনি হচ্ছেন ম্যাক্স মুলার। সর্বপ্রথম যে বিদেশি যিনি বেদের রচনা কাল নির্ণয় করেছেন তিনি হচ্ছেন ম্যাক্স মুলার।
তিনি তার গ্রন্থ হিস্টোরি এ অ্যানিসেন্ট সংস্কৃত লিটারেচার 1859 সালে তিনি এটি প্রকাশিত করেন। তার এই গ্রন্থে তিনি ভাষা ও সাহিত্যের উপর ভিত্তি করে তিনি বেদের রচনাকাল নির্ণয় করেছেন 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তার মতে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হচ্ছে বেদ রচিত হয়েছেন। তিনি বৈদিক কালকে এবার 4টি ভাগে ভাগ করেছেন। একটা ছন্দকাল, মন্ত্রকাল, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণকাল, সূত্রকাল। ছন্দকালের সময় তিনি করেছেন 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, মন্ত্রকালের সময় করেছেন 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, ব্রাহ্মণকালের সময় করেছেন 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ এবং সূত্রকালের সময়কাল নির্ণয় করেছেন 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে আসছে তিনি 1859 সালে তার যে গ্রন্থে তিনি বলেছিলেন যে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল মনে করেছিলেন, কিন্তু 1890 সালে তিনি আরেকটি গ্রন্থ রচনা করেন ফিজিক্যাল রিলিজিয়ন। তিনি সেই গ্রন্থে তার এই পূর্বের উক্তিটাকে ভুল বলে নিজেই স্বীকার করে নিয়েছেন। তার মতে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের পূর্ববর্তী আরও অনেক পূর্বে এই বেদ রচিত হয়েছে বলে মনে করেন। কিন্তু আমাদের পরীক্ষা যে সমস্ত পরীক্ষায় আমরা প্রস্তুতি নিচ্ছি, তাতে যে প্রশ্ন যদি এরকম আসে যে সর্বপ্রথম কে বেদের রচনাকাল নির্ণয় করেন, তাহলে আমরা বলবো ম্যাক্স মুলার। তিনি বেদের রচনাকাল কি মনে করেন, তাহলে কিন্তু এই সময়কালটা এটাই থাকবে। যদিও তিনি পরবর্তীকালে এই সময়কালটাকে ভুল বলে নিজেই মনে নিয়েছিলেন, কিন্তু তবুও পরীক্ষার উপযোগী হিসাবে কিন্তু এই সময়কালটাকেই নির্বাচন করতে হবে যে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে, এটাকেই মনে রাখতে হবে। ম্যাক্স মুলারের মতটা এটাই যে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে বেদ রচিত হয়েছে বলে তিনি মনে করেন। এরপরে আসা যাক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা সাহিত্যের উপর ভিত্তি করে তিনি বেদের রচনাকাল 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। এরপরে বাল গঙ্গাধর তিলক, তার গ্রন্থ হচ্ছে অ্যারাক্টিক হোম ইন দ্য বেদাস। তার গ্রন্থে তিনি জ্যোতিষশাস্ত্র বিশেষ করে হচ্ছে বসন্ত সংক্রান্তির উপর ভিত্তি করে তিনি বলেন তিনি 4500 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদের রচনাকাল হয়েছে বলে মনে করেন। তিনিও বৈদিক কালকে 4টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে অদিতিকাল, দ্বিতীয় হচ্ছে মৃগশিরকাল, তৃতীয় কৃত্তিকাকাল, চতুর্থ হচ্ছে অন্তিম কাল। অদিতিকালের সময় নির্বাচন করে 6000 থেকে 4000 বিক্রমাব্দে এবং বিক্রমপূর্বাব্দে, এবং মৃগশিরকাল হচ্ছে এই সময়কাল নির্ণয় করেছেন 4000 থেকে 2500 বিক্রমপূর্বাব্দে। কৃত্তিকা কালের সময়কাল নির্বাচন করেছেন 2500 থেকে 1400 বিক্রমপূর্বাব্দে এবং অন্তিমকাল হচ্ছে 1400 থেকে 500 বিক্রমাব্দে। এরপরে যিনি পণ্ডিত আছেন তিনি হচ্ছেন জেকোবিও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তিনি 4500 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল বলে মনে করেছেন। এরপরে আছেন হচ্ছে কামেশ্বর আইয়ার জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে তিনি বেদের রচনাকাল 4500 খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেন। এরপরে অবিনাশচন্দ্র দাস, তার রচিত গ্রন্থে তিনি বলেছেন ঋগ্বেদিক ইন্ডিয়া, তার রচিত গ্রন্থ হচ্ছে ঋগ্বেদিক ইন্ডিয়া। তিনিও সেই গ্রন্থে ভৌগোলিক ও ভূতাত্ত্বিকের উপর ভিত্তি করে 1600 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনা কাল বলে মনে করেন। উইন্টারনেটিসের রচিত গ্রন্থ হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান লিটারেচার। তার এই গ্রন্থে তিনি ভাষাতত্ত্ব এবং ঐতিহাসিক উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে 6000 থেকে 4500 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল। কিন্তু তার একটি মত পাওয়া যায় যে 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে এই বেদ রচিত হয়েছে বলে মনে করেন। যাই হোক, এরপরে আসছেন হচ্ছে ম্যাকডোনাল্ড ঐতিহাসিকের উপর ভিত্তি করে 1300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল বলে মনে করেন। প্রবোধচন্দ্র সেনগুপ্ত ভাষা সাহিত্যের উপর ভিত্তি করে বেদের রচনাকাল করেছেন 2334 খ্রিস্টপূর্বাব্দ। এ বেভার হচ্ছে তার গ্রন্থ হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান লিটারেচার। তার গ্রন্থে তিনি বলেছেন যে 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল, এবং আর.জি. ভান্ডারকর ঐতিহাসিক দিক থেকে বিচার করে তিনি 2500 খ্রিস্টপূর্বাব্দে বেদ রচিত হয়েছে বলে তিনি মনে করেন। হুগো উইঙ্কলার
তিনিও প্রত্নতান্ত্রিকের উপর ভিত্তি করে 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে বেদের রচনাকাল বলে মনে করেন। কাকাসু ওকাকুরার হচ্ছে তিনি তার গ্রন্থ হচ্ছে দি আইডলস অফ ইস্ট। এই গ্রন্থে তিনি বলেছেন যে 4500 থেকে 700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদ রচিত হয়েছে। এই ছিল কিছু পণ্ডিতদের কিছু উক্তি রচনাকাল বিষয়। কিন্তু এত পণ্ডিতদের মধ্যে সর্বপ্রথম কিন্তু ম্যাক্স মুলার তিনি কিন্তু এই বেদের রচনাকাল প্রথম নির্ণয় করেছিলেন। আজকের এই পর্যন্তই, আজকের পাঠ্য এই পর্যন্তই। এর পরবর্তীকালে এর বিষয়ে আরও ভিডিও আনা হবে। আজকে এই পর্যন্তই। আজকের আলোচনা হলো কি তাহলে? বেদের ব্যুৎপত্তিগত অর্থ, তার প্রাচীন মত, বেদের লক্ষণ ও পরিভাষা এবং বেদের রচনাকাল। এবং রচনাকাল বিষয়ে বিভিন্ন পণ্ডিতদের বিভিন্ন মত, বিভিন্ন আধার, কিসের উপর ভিত্তি করে তারা বেদের রচনাকাল নির্ণয় করেছেন এবং তাদের যে সমস্ত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ এবং কোন রচনা এবং তার সময়কালটাও তাই এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, চাইলে স্ক্রিনশটটা নিতে পারেন এবং এর উত্তর নিচেই দেওয়া হবে। যেহেতু আজকের আলোচনা করা হয়েছে এই জন্য বিস্তৃতভাবে প্রশ্নগুলি আলোচনা করা হলো না। মোট 13টি কোশ্চেন করা হয়েছে। কে কটি কোশ্চেনের উত্তর ঠিকভাবে দিতে পেরেছেন নিচে কমেন্ট করে জানাতে পারেন। এর উত্তরগুলি এবার নিচে দেওয়া হলো। আজ এই পর্যন্তই। দ্বিতীয় পাঠ অতি শীঘ্রই আনা হবে। নমো নমঃ।